জানি না যে আমার আপনার বাড়ির পাশে হয়তো বা কোনো জঙ্গি বাসা বেঁধেছে, কারণ জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ। হোটেলেই পিসিমার চকলেট বোম ফাটে। পশ্চিমবঙ্গটা আস্তে ধীরে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। কোথা থেকে আসে এরা? দেয় তাদের থাকার জন্য অনুমতিপত্র। জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ। যার জন্যই তো আমরা আগে যেমন ছোটবেলাতে বুড়িমার চকলেট বোম দেখেছি, শুনেছি কালী পুজোয় ফাটতো। আর আমরা গত 11-12 বছর ধরে আমরা দেখেছি ভোট এলেই পিসিমার চকলেট বোম ফাটে। আমরা বিভিন্ন ভোটের সময়তে আমরা দেখেছি কিভাবে বোম পাওয়া যায়, কেমন আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। আমরা একথাও দেখেছিলাম যে যখন দিদির আহারে বেচারা শেখ শাহজাহান ভাই আমার, সে যখন ওই মাটির নিচে বাংকার করে বিভিন্ন বৈদেশিক অস্ত্রশস্ত্র রেখেছিল, এনআইজি এসে যখন সেগুলো খুঁজে বার করলো, তখনও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি বুঝতে পারছেন যে গোটা পশ্চিমবঙ্গটা আস্তে ধীরে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। বাংলাদেশের ঘটনা, গত 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকার পতন হবার পর 6 তারিখ থেকে আমরা জানি বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে প্রচুর জঙ্গি তারা পালিয়ে এসেছে, তাদের ছেড়ে দেয়া হয়েছে। তার মধ্যে প্রায় 74 জন জঙ্গি অধরা বাংলাদেশে। এবং আমরা সেই সঙ্গে এও দেখলাম এই পশ্চিমবঙ্গে প্রায় 73 জন পাসপোর্ট হাতে পেয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট হাতে পেয়েছে, যার সমস্ত তথ্য নথি জাল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে যে একটা পাসপোর্ট করতে গেলে যে ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, যেটা পুলিশের, রাজ্য পুলিশের হাতে, এবং আমার আপনার মতন সাধারণ মানুষ যারা এই প্রতিবেদন দেখছেন, সেই সাধারণ মানুষ তারা জানেন যে একটা পাসপোর্ট করাতে গেলে কি কি কাঠখড় পোড়াতে হয়। এবং এই যে ভেরিফিকেশন, যে মানুষের পাসপোর্ট হবে তার কাজের জায়গায় ভেরিফিকেশন, তার পাড়ায় ভেরিফিকেশন, তাকে সেই এলাকার মানুষজন চেনে বলে এরকম 3টে নাম্বার দেওয়া, এরকম নানাবিধ স্তর পেরিয়ে তবে আপনি পাসপোর্ট হাতে পান। সেখানে এই যে 73টা পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট হাতে পড়েছে, যার সমস্ত তথ্য, অর্থাৎ রাজ্য পুলিশের যে যে ডিপার্টমেন্ট এই পাসপোর্টের ভেরিফিকেশনের বিষয়ে কাজ করেন, আমরা তো বুঝতে পারছি যে কাদের হাতে পাসপোর্ট তুলে দেয়া হচ্ছে। রাজ্য পুলিশ বলেন আমরা কিছুই জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যিনি, তিনি কি বলেন? তিনি বলেন যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের নাকি তুলনা করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, তাই যদি, তাহলে পরে এই বিনীত গোয়েল, এই রাজীব কুমার, এই অভিষেক গুপ্তা, এই ইন্দ্রাণী মুখার্জি, আমরা যখন দেখেছিলাম অভয়ার যে নির্মম হত্যা, নির্মম ভাবে খুন এবং প্রাতিষ্ঠানিক খুন, কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে একজন সরকারি ডাক্তারকে নির্মম ভাবে খুন করা হয় কেন? সেই প্রসঙ্গে যখন দারুণ ভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হয়, তখন এই প্রশাসনই সেই তথ্য প্রমাণ লোটার কাজে সাহায্য করে। তারপরে আমরা কি করে বলতে পারি যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়? এই যে ইয়ে বলছেন, আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের যিনি মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ বাবু, তিনি বলছেন যে অনেক, এই যে ঝোপড়িগুলো পুড়ে গেল, তাতে কারা জ্বলে গেল, কোন কোন মানুষ এখানে থাকে, আমাদের কাছে তার কোনো হিসেব নেই। 108 নম্বরের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি বলছেন যে গুলশান কলোনিতে ভোটার সংখ্যা মাত্র 3500, অথচ সেখানে মানুষের বাস হচ্ছে প্রায় 9 লক্ষ মানুষ। তাহলে এরা কারা? এরা কারা? কোথা থেকে আসে এরা? কারা দেয় তাদের থাকার জন্য অনুমতিপত্র? কোথা থেকে পায়? গুলশান কলোনির কথা বারংবার, এই আমি আজ প্রায় 3 মাস ধরে গুলশান কলোনির কথা বলে যাচ্ছি। এই গত কয়েকদিন যাবৎ শুনছি গুলশান কলোনি নিয়ে বিভিন্ন চ্যানেলে কথা। এই গুলশান কলোনি 1.5 ফুট 2 ফুটের রাস্তায় 5 তলা 7 তলা বিল্ডিং, এই এবং তার অধিকাংশ 85% বিল্ডিং অবৈধ। তো অবৈধ নির্মাণ ববি হাকিম জানেন না? কারা এই নির্মাণগুলো করছেন ববি হাকিম জানেন না? কারা এখানে থাকতে আসছে ববি হাকিম জানেন না? তাহলে পরে কলকাতা পুলিশ এবং পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন এর কোনোটারই খোঁজ রাখেন না, তাহলে একজন প্রশাসনিক অধিকর্তা হিসেবে তিনি ব্যর্থ।
তিনি ব্যর্থ। আজকে গোটা পশ্চিমবঙ্গটা আতঙ্কের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলো আতঙ্কের জায়গায়। আমরা জানি না যে আমার আপনার বাড়ির পাশে হয়তো বা কোনো জঙ্গি বাসা বেঁধেছে, কারণ যেভাবে মুর্শিদাবাদের হরিহরপাড়া বারুইপাড়া অঞ্চল থেকে একজন জঙ্গি মাদ্রাসা চালাচ্ছিল, তাকে তোলা হয়েছে, এবং তাকে তুলতে গিয়ে আবার মাগুরা সেই অঞ্চল থেকে আরেকজন জঙ্গিকে তোলা হয়েছে। তো এটা কি আমাদের পুলিশ জানতো? যদি অসম পুলিশের এসটিএফ এসে এটা খুঁজে না বার করতো? এখন পশ্চিমবঙ্গের পুলিশ কি বলছে? আপনি নিশ্চিন্ত থাকুন, ঢালাই ব্রিজ ক্রস করে আপনি এদিকে ক্যানিং যান, ওদিকে গঙ্গাসাগর যান, মথুরাপুর যান, ডায়মন্ড হারবার যান, কুলতুলি যান, আপনি রাস্তার দুধারে ঝুপড়ি করে রোহিঙ্গাদের বাস। কারা এনেছে এদের? কারা এই রোহিঙ্গাদের এখানে বসিয়েছে? কারা? এই গত 11-12 বছর ধরে তৃণমূল কংগ্রেস। কারণ এটা তাদের ভোট ব্যাংক। এই যে মানে অসম্ভব ছাপ্পা, এবং এই যে ভোটার, আজকে একজন কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বলছেন যে তার কনস্টিটিউয়েন্সির মধ্যে গুলশান কলোনিতে এই যে 3000 ভোটার আর 1.5 লক্ষ, প্রায় 1,95,000 মানুষ, তিনি তাদের চেনেন না। তার মানে তো পরিষ্কার হচ্ছে যে এই মানুষগুলোকে বসানো হচ্ছে। কারা বসাচ্ছে? কে বসাচ্ছে? কোথা থেকে আসছে এরা? আপনারা গুলশান কলোনি এনআইএ তদন্ত হলে দেখা যাবে সেখানে জঙ্গিদের ঘাঁটি। এই পশ্চিমবঙ্গ এখন এইরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই গত 11-12 বছর ধরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে থ্রেটে দাঁড়িয়ে আছে, ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে থ্রেট। কারণ এই পশ্চিমবঙ্গে শিলিগুড়ি চিকেন নেক থেকে এই গোটা আল কায়দা গোষ্ঠী, যারা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গোটা ভারতবর্ষে তথা সেভেন সিস্টার্স কে থ্রেটের জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। এবং কেন পারছে? তার কারণ পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, যারা কাঁটাতার দিতে দিচ্ছে না। 72টি আউটপোস্ট চেয়েছে বিএসএফ লাগাতার, তারা বিএসএফ কে আউটপোস্ট করতে দিচ্ছে না, কাঁটাতারের বেড়া লাগাতে দিচ্ছে না। তার কারণ বেড়া লাগালেই তো সমস্যা, তখনই তো বিএসএফ এর নজরদারির মধ্যে এসে যাবে। অর্থাৎ মুক্তাঞ্চল করে দাও, জঙ্গিদের ঢুকিয়ে নাও, জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ।